লোয়ার কাউন্টের এলসি করে হায়ার কাউন্টের সুতা আনি বাজারে বিক্রি করে দিই। আবার এখন যেটা বলা হচ্ছে যে এক ট্রাকের এলসির বিপরীতে 2 ট্রাক 3 ট্রাক মাল ঢুকাই ফেলি আমরা। তো আমরা হিসাব করছি ওই দিন আমাদের ওই যে এনবিআর এর মেম্বার মোয়াজ্জেম সাহেব একটা হিসাব দিলেন যে 2023 সালে স্থলবন্দর দিয়ে 36,000 মেট্রিক টন সুতা আসছে, আর 24 সালে 96,000 মেট্রিক টন আসছে। তো আমি ওনারা জিজ্ঞেস করলাম যে তাইলে আমার একটু ওই চিটাং পোর্ট দিয়া 23-এ কত আসছে 24-এ কত আসছে একটু হিসাবটা দেন। ওইটা উনি আর দিতে পারেন নাই বা দেন নাই। তো এখন আপনি যদি প্রথমত হলো যে এই 24 সালে যেটা বেশি আসছে স্থলবন্দর দিয়ে, সেটা সিপোর্ট দিয়েও ওরকম বেশি আসছে। এর বেশি আসার কারণ কিন্তু স্থলবন্দর খোলা রাখা না। বেশি আসার কারণ আপনারা সবাই জানেন যে 2024 সালের ফেব্রুয়ারি থেকে হঠাৎ করে ইনসেন্টিভ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে আমাদের অনেক কথাটা তার পরে গিয়ে সেটাকে কিছু চালু রাখে, ফেব্রুয়ারির 1 তারিখ থেকেই আগের সব বন্ধ করে দেওয়া, কিছু চালু করে মাত্র 1.5%। যেই 1.5% ইনসেন্টিভ নিতে গেলে যে পরিমাণ হয়রানির শিকার আমাদের হইতে হয়, এখন আমরা আর ওই 1.5% আনতে ইন্টারেস্টেড না। আমি একটা সিম্পল হিসাব ওই দিন দিয়েছি। যেমন আমার হাতে একটা অর্ডারের 49 লক্ষ ডলারের একটা অর্ডার, তার বিপরীতে আমার 800 টন সুতা দরকার। 800 টন সুতা আমি ইন্ডিয়া থেকে 31 সেন্ট কমে $2,48,000 কমে সুতা কেনার মধ্যেই আমি কিন্তু সেভ করেছি। এখন আমি যদি ইনসেন্টিভ পাই, এটাতে ইনসেন্টিভ পাবো $66,000। তাও 1-1.5 বছর পরে বহু কাঠগড় পরে বহু ঝামেলা করে আমাদের আনতে হবে। তাইলে আমি কি ওই $66,000 1.5 বছর পরে পাওয়ার জন্য বসে থাকবো না? মানে এখনই আমি $48,000 কেনার মধ্যে আমি সেভ করব। আমি কিন্তু সেটাই, এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে বায়াররা যখন আমার সাথে প্রাইস নেগোশিয়েট করে, বায়ার ইন্টারন্যাশনাল প্রাইসটা আমলে নেয়, নিয়ে ওইটা ধরে ক্যালকুলেশন করে প্রাইস করে। তো ফলে দেখা যায় যে সে আমাকে বলতেছে তুমি এইটা $1.50 পাইবা, এই সুতা ইন্ডিয়ার থেকে, এই সুতার দাম এই আছে, ওখান থেকে সুতা আনো, না এটা করো। তো আমার কোনো তখন আর বিকল্প থাকে না, আমাকে ওইটা আনতে হয়। নাইলে আমি কিন্তু প্রাইস নেগোশিয়েট করতে পারি না, হয় অর্ডার রিফিউজ করতে হবে অথবা আমাকে লসে এখানে অর্ডারটা এক্সিকিউট করতে হবে। তো এই গেল এই মানে সুতার যে বিষয়টা, যার কারণে সুতা আমদানি ওই 24 সালে বেড়ে গেছে, কিন্তু কারণ একটাই। আর 1 ট্রাকের বিপরীতে 3 ট্রাক, এটা কখনোই সম্ভব না। কারণ হচ্ছে যে ভারতীয় রপ্তানিকারক যে 1 ট্রাক সুতা আমাকে বৈধ কাগজপত্রের বিপরীতে দিচ্ছে, অবৈধ কাগজপত্রের বিপরীতে দিলে সে যে বেনিফিট ওখানে ইনসেন্টিভ এন্ড আদার্স ইনসেন্টিভ, ওইটাও একটা ইনসেন্টিভ, ভ্যাট রিফান্ড থেকে শুরু করে নানা রকমের ফ্যাসিলিটি তার আছে। ওই যে রোড ট্রাক একটা আছে ওদের, রোড ট্রাক 11 রুপি পার কেজিতে, এবং অথবা 3.88% হুইচ ইজ লোয়ার, তো সেটা তারা পায়। তাইলে যে সে যেটা উইদাউট ডকুমেন্টস দিল, এটার কিন্তু সে ওইটা পাবে না, তাইলে তার লস হবে। তো সে কি লস দিয়ে সুতা পাঠাবে? তাইলে এই যুক্তিটাও কোনোভাবেই 1 ট্রাকের বিপরীতে 3 ট্রাক, এখানে এটা সম্ভব না। এখানে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, তাহলে প্রতিদিন আমরা হিসাব করছি 96,000 মেট্রিক টন যদি সুতা এসে থাকে তাহলে 1 মাসে, তাইলে প্রতিদিন আমরা হিসাব করছি 10,666টা ট্রাক আসে। তাইলে যদি 1 ট্রাকের পরিবর্তে 2 ট্রাকও আসে, অর্থাৎ অতিরিক্ত আরেক ট্রাক আসে, তাহলে প্রতিদিন 10,666টা ট্রাক কাস্টমস অফিসার বাংলাদেশের আর ইন্ডিয়ার, বিডিআর, এত কিছু বিজিবি থাকার পরে এটা কি সম্ভব? কখনই সম্ভব না। কোশ্চেনটা ছিল লাগে আপনার অবচয়। আচ্ছা, অবচয় অবচয়টা আসতেছি। এটা পুরোটা জিনিসটা যেহেতু বলছি ক্লিয়ার করে দিই। আর যেটা বলছে লোয়ার কাউন্টের সুতার এলসি করে হায়ার কাউন্টের সুতা আনি, এটাও সম্ভব না। এই কারণে এটা যদি আমার এদিক দিয়ে সম্ভব হয়, তাহলে এটা আমার সিপোর্টেও সম্ভব, একই জিনিস। আর সবশেষ আমার প্রশ্ন হচ্ছে, গত 30 বছর যাবৎ এই কথা আমরা শুনে আসছি, এই 30 বছরে কি কাস্টম অফিসার, বিজিবি বা আমাদের ব্যবসায়ীরা কেউ কি একজনকেও ধরতে পারলো না যে এরকম 1 ট্রাকের পরিবর্তে 2 ট্রাক 3 ট্রাক আনে, লোয়ার কাউন্টের আইনা হায়ার কাউন্ট আইনা বিক্রি করে দেয়? একজনের বিরুদ্ধে কোনো মামলা করতে পারলো না, দৃষ্টান্তমূলক শাস্তিরাও তো আনতে পারলো না। সুতরাং এটা কোনোভাবেই সম্ভব না। এবার আসেন আপনার ওয়েস্টেজ। 2020 সালের 20 জানুয়ারি বিকিবি থেকে আমি একটা চিঠি দিই বাণিজ্য মন্ত্রণালয়। ওই সময় এক্সিস্টিং যে 16% ওয়েস্টেজ, এটা দিয়ে কোনোভাবেই আমাদের কাভার হচ্ছিল না। তো বাণিজ্য মন্ত্রণালয় এরপরে একটা কমিটি করে, ওই সময় তৎকালীন এডিশনাল সেক্রেটারি হাফিজুর রহমান সাহেবের নেতৃত্বে, সেখানে বিজিএমই, বিকেএমই, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন, বিটিএমএ ইত্যাদি সবাই, তারপরে বন কমিশনারেট,
এরকম এনবিআর সবার প্রতিনিধি নিয়ে একটা কমিটি করে। এই কমিটি প্রায় দীর্ঘ ৬-৭ মাস একেবারে মাঠ পর্যায়ে প্রতিটা বেশ কয়েকটা ফ্যাক্টরিতে গিয়ে একদম দাঁড়ায় থেকে সারাদিন কত ওয়েস্টেজ হয় ক্যালকুলেশন করে এসে ওনারা প্রতিবেদন দিয়েছেন। এবং সেখানে ওই বুটেক্সের যে আলিমুজ্জামান যে প্রিন্সিপাল ছিলেন, বুটেক্সের ভাইস চ্যান্সেলর ছিলেন, উনিও ওই কমিটিতে ছিলেন। তো তারা কিন্তু একটা প্রতিবেদন দিয়েছেন। সেই প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে 29 এবং 32 মানে বেসিক আইটেমে 29 আর একটু ফ্যাশনেবল যেখানে একটু ওয়েস্টেজ বেশি হয় সেখানে 32% করা হয়েছে। এখনও আমরা বলবো যে এই 32%ও কোনো আইটেমে আমাদের কাভারেজ হয় না। কোনটা? সেটা হচ্ছে ফ্লিস আইটেমে, কারণ ফ্লিসে ওয়েস্টেজটা অলমোস্ট 35 থেকে 40 পর্যন্ত হয়ে যায় এবং সেটা প্র্যাকটিক্যালও তাদেরকে কিন্তু এটা দেখানো হয়েছে। বার্ন আউট যে সমস্ত জিনিসগুলিতে আমরা করি সেখানেও ওয়েস্টেজ বেশি হয়। তো যাই হোক, এই হচ্ছে ওয়েস্টেজের হিসাব। আপনাদেরকেও আমরা অনুরোধ করব, ওপেন করে দিব আমাদের যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনারা যে কোনো সময় গিয়ে সারাদিন দাঁড়ায় থেকে আপনারা দেখে আসতে পারেন আমাদের প্রকৃত ওয়েস্টেজটা কত।